আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নিটোল টাটা ২১-এর রাতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় মৈত্রীর বন্ধন। আমরা জানি যে ২১ এবং ২২শে জুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারতবর্ষ ভ্রমণ করেছেন, দিল্লিতে ভ্রমণ করেছেন। মাত্র ১১ দিনের মাথায়, ১১ দিন আগেই তিনি কিন্তু আবার দিল্লিতে গেছিলেন ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে, এবং ১১ দিনের মাথায় আবার তিনি গেলেন। এর মধ্যে দিয়ে হয়তো আন্তরিকতা এবং বন্ধুত্বের পরিচয়টি কিছুটা হলেও তো দৃঢ় হয়েছে। আমরা সেসব নিয়ে কথা বলবো আজকের এই নিটোল টাটা ২১-এর রাত অনুষ্ঠানে, বিষয় যেখানে মৈত্রীর বন্ধন। আমি আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণের যে দুই ব্যক্তিত্ব এসছেন, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং আপনাদের খুব প্রিয় মানুষ, দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের পরিচয় করে দিয়ে আমার ঠিক ডান পাশেই আছেন এ.কে.এম আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রদূত। তারপরেই আছেন সাইফুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক, সম্পাদক যুগান্তর, দৈনিক যুগান্তর। তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের সঙ্গে কথা বলবার সময় তাদের মুখ থেকেই আজকের বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাব। আমি শুরু করছি প্রথমে এ.কে.এম আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে। আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ এবং পেয়ে খুব খুশি হয়েছি। বিষয়টা তো বলেছি, আপনি ৭১-এর বীর মুক্তিযোদ্ধা এবং আমরা ৭১-এর প্রেক্ষাপটটা জানি। ভারতবর্ষের অবদান, আমাদের সাথে তাদের বন্ধুত্ব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য সময় তো আমরা জানতেই পারি যে পৃথিবীর ইতিহাসে এমন কোথাও আছে কিনা যে একটি দেশের স্বাধীনতার জন্য আরেকটি দেশের সৈনিকেরা রক্ত দিয়েছে, রক্তের বন্ধনও বলা যেতে পারে। তো এই বিষয় নিয়ে একটু সংক্ষেপে আপনার কাছ থেকে শুনি আগে। আসলে ভারতের সাথে আমাদের সম্পর্ক ৭১-এর অনেক আগে থেকেই, যেহেতু প্রতিবেশী, এটা বাংলাদেশের সাথে অন্য দেশের সাথে যেই সম্পর্কটা আর ভারতের সাথে আমাদের সম্পর্ক কিন্তু একভাবে দেখলে চলবে না। আপনি ৭১-এর আগে বললেন, সেটা কি পাকিস্তানের সাথে? নিশ্চয়ই না, আমি বলতেছি বাঙালিদের সাথে, জনগণের সাথে। আমার মতে সেটা হচ্ছে পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির শুরু থেকেই ভারতের সাথে আমাদের সম্পর্ক। কারণ এই আজকে যেটা পশ্চিম বাংলা, সেটা তো একসময় আমরা পূর্ব বাংলা, এগুলি দুইটা বাংলা ছিল না। সুতরাং এই যে সম্পর্কটা কিন্তু অনেক আগে থেকে, এটা আমি পাকিস্তান বাংলাভাষী বাঙালি হিসেবে। হ্যাঁ, সুতরাং এক সময় হয়তো এই ভারতবর্ষটাই একটা দেশ ছিল, হয়তো কোনো এক সময়ে, হয়তো আরো ১০০০ বছর আগে। ৭১-এর একটু প্রেক্ষাপটে এখন আমাদের সেইটা বাদ দিয়ে আমরা ৭১-এর যে মৈত্রীর বন্ধন বললেন, আসলে মৈত্রীর বন্ধন না তো, এটা আমাদের রক্তের বন্ধন। এটা আমি বলবো রক্তের বন্ধন এই জন্য যে আমরা যখন মুক্তিযুদ্ধে যাই, আজকে আমি বেঁচে আছি, আমার অনেক সহযোদ্ধা যারা শহীদ হয়েছেন, বা ভারতের যে সমস্ত যোদ্ধারা শহীদ হয়েছেন, সেই আমার সহযোদ্ধা, তার ভারতের সৈনিক, এই দুজনের রক্ত কিন্তু একই মাটিতে শোষিত হয়েছে, একই মাটিতে মিশে গেছে, এই বাংলার মাটিতে, এই যেটা বাংলাদেশ বলি আমরা, বাংলাদেশের মাটিতে। সুতরাং আপনি ওই যে রক্তের মিশ্রণটাকে যেরকম বিচ্ছিন্ন পার্থক্য করা যাবে না যে এটা ভারতীয় সৈন্যের রক্ত, এটা আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধার সৈন্যের রক্ত, তেমনি ভারতের সাথে আমাদের মৈত্রী বন্ধনটা আপনি ওই বিভাজনটা করতে পারবেন না। এটা এমনভাবে সম্পৃক্ত হয়ে আছে, এই বন্ধনটা এমনভাবে বাধিত, যেটা আমরা বলবো সেটা বিচ্ছিন্ন হওয়ার মতো না। আমি জানি না ১০০০ বছর আসলে কোনোদিন বিচ্ছিন্ন হবে কিনা, এই বিশ্বাস আমার আছে। কারণ ওই যে একটা অনুভূতি, জানি না ভারতীয়দের সেই অনুভূতিটা আছে কিনা। আজকে ভারতের সাথে কোনো সম্পর্ক আলোচনা হলে, কোনো ইস্যু বিষয়ে, কোনো অমীমাংসিত ইস্যু বা যে কোনো কিছু যখন উত্থাপিত হয় বা এই সমস্যাগুলি সামনে আসে, তখন আমাদের ভারতের প্রতি যে ফিলিংস, যে মনোভাব, যেই সংবেদনশীলতা কাজ করে, জানি না ভারতীয়দের মধ্যে এটা করে কিনা। আমরা চাই ভারত এবং বাংলাদেশ, আমরা বিশ্বাস করতে চাই করে। আমরা যদিও অতিথি পরায়ণ এবং আমরা অতিথির প্রতি খুব সম্মান দেখাই। আমি আসবো আপনার কাছে আবার। আমি সিনিয়র সাংবাদিক এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম,
আমি একটু আমি দুঃখিত আপনার নাম ভুল বলাতে, সাইফুল আলম। সেটা হচ্ছে যে ৭১-তে আমরা একসাথে যুদ্ধ করেছি, এটা কথাতেই এসছে। মুক্তিযুদ্ধের প্রতি যে সমর্থন বিশ্ব জনমত গ্রহণে তখনকার ভারত সরকার শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যেটা হয়েছে, এমনকি বঙ্গবন্ধুকে মুক্তির ব্যাপারে যে চাপ সৃষ্টি করা, এমনিতে যেই সহযোগিতা সেগুলি তার বলতে চাই না, প্রায় ১ কোটি শরণার্থীকে আশ্রয় দেয়া, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র, আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তারপরে অস্ত্র দেয়া, ইত্যাদি ইত্যাদি, এগুলো হয়তো কথার মধ্যে চলে আসবে। কিন্তু আমি বলতে চাচ্ছি খুবই সাম্প্রতিককালের একটি ব্যাপার, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২১-২২ তারিখে দিল্লি ভ্রমণ করলেন, দিল্লিতে গেলেন, এই সফরে আপনি একজন গুরুত্বপূর্ণ সঙ্গী ছিলেন। আপনার কাছে কি মনে হয়নি দুই প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে এইটি বিয়ন্ড দ্য ডিপ্লোম্যাটিক কালচার, মানে আমি বলতে যাচ্ছি যে আন্তরিকতার ব্যাপারটি? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এটা বলা অনস্বীকার্য যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ব্যাপক, বিস্তৃত এবং বহুমাত্রিক। এই সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং এই বন্ধন রক্তের বন্ধনে আবদ্ধ, এবং এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেটাই আপনি কিছুক্ষণ আগে খুব সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। একথা ভুললে চলবে না যে সেই ভূমিকার কারণে ভারতের সঙ্গে যে বন্ধুত্ব, আমাদের এই বন্ধুত্ব একটা চিরকালীন বন্ধনে আবদ্ধ হয়েছে, এবং আমরা সেই বন্ধনের ধারাবাহিকতায় কিন্তু অগ্রসর হচ্ছি। আজকে আমাদের স্বাধীনতার ৫৩-৫৪ বছরের মাথায় এসে আমরা কিন্তু সেই ধারাবাহিকতা, সেই ঐতিহ্য, সেই ইতিহাস রক্ষা করে চলেছি। আপনি জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেটি আপনি বলেছেন যে মাত্র ১১ দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এবং এটা প্রায় আকস্মিকই আমন্ত্রণ জানিয়েছে, তিনি গেছেন, এবং তার ১১ দিন পরে রাষ্ট্রীয় সফর করলেন। নরেন্দ্র মোদী ৩য় দফায় প্রধানমন্ত্রী হলেন। তিনি প্রধানমন্ত্রী ৩য় দফায় হওয়ার পরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রথম রিসিভ করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন এবং সম্বর্ধনা দিয়েছেন, সম্মানিত করেছেন। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ দফায় প্রধানমন্ত্রী, এবং এই দফায় প্রধানমন্ত্রী হওয়ার পরে তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারত। তা আমি মনে করি যে এটিও কিন্তু একটি বার্তা দেয়, এই যে বন্ধুত্বের বার্তা দেয়, বিশ্বস্ততার বার্তা দেয়, সহযোগিতার বার্তা দেয়, এবং একসঙ্গে চলার বার্তাটা আমাদের দেয়। এই সফরটি আমি মূলত এইভাবে দেখি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, এই সফরের মধ্যে কি পেলাম? একটা কথা হলো যে মানুষের প্রথম কথা হলো যে প্রত্যাশা, দ্বিতীয় হলো যে প্রাপ্তি। প্রত্যাশার জায়গাটায় আমি যেটি মনে করি যে হ্যাঁ, আমাদের যে বন্ধুত্বের বন্ধন, সেই বন্ধনের স্বীকৃতি দেওয়া, সেই বন্ধুত্বকে সম্মানিত করা, সম্মান দেখানো, এটা একটা বড় জায়গা তৈরি করেছে। একটা ছোট্ট জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, কমিউনিকেশনের জায়গা থেকে প্রত্যাশা এবং প্রাপ্তির কথা বলছিলেন। প্রত্যাশা এবং প্রাপ্তি যদি না মেলে তাহলে কিন্তু হতাশা আসে, কিন্তু আমরা কিন্তু এই সফরে আপনি কি কখনো কোথাও হতাশার সুর দেখেছেন? চমৎকার উষ্ণতা ছিল, এবং দুই প্রধানমন্ত্রী কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে বলেছেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে, এই সফর ফলপ্রসূ হয়েছে, এবং খুব চমৎকারভাবেই কিন্তু তিনি বলেছেন সংযোগ, সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণে নরেন্দ্র মোদী যে কথাটি বলেছেন যে ঐতিহাসিকভাবে আমরা আলোচনা করেছি এবং আমরা অগ্রসর হচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একই কথার সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেছেন যে দুই দেশের সম্পর্ক পুরনো এবং ঐতিহাসিক, এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি যৌথভাবে। এই যে একসঙ্গে কাজ করতে পারা, এটা তো একটা আমি মনে করি ইতিবাচক দিক, এবং সেই ইতিবাচক ধারাবাহিকতাটা কিন্তু এই দুই দেশ রক্ষা করছে। আপনাকে ধন্যবাদ। আবার আসবো আপনার সামনে। আপনি আতিক সাহেব, যেটা আমাদের সাইফুল আলম বললেন, সংযোগ, সহযোগিতা, বাণিজ্য, কানেক্টিভিটি, কোলাবোরেশন অ্যান্ড কমার্স, এই ব্যাপারে আপনার কাছ থেকে শুনি কিছু।
আসলে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, এই তিনটা তো মুখ্য মানে আলোচনায় আমরা যদি এই দুজনের যে বৈঠকটা হলো, কারণ নতুন সরকার দুজনেরই নতুন সরকারের প্রথম বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক দুইটা দেশের রাষ্ট্রপ্রধানদের মানে সরকার প্রধানদের সাথে। এটা কিন্তু ভারতেরও জন্য প্রথম বৈঠক বিদেশি একজন সরকার প্রধানের, আর শেখ হাসিনারও প্রথম সফর বৈঠক বিদেশি যে একটা। সুতরাং সেই হিসাবে আমি যেটা শুধু এই তিনটা ক্ষেত্র না, এই তিনটা ক্ষেত্র তো আছে। এই তিনটা ক্ষেত্রের যেরকম বাণিজ্যের কথা বলেছেন, বিশেষ করে আমাদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের যে শর্টেজগুলি হয় সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যে পেঁয়াজ রসুন এই সমস্ত কথাবার্তা। তো এছাড়া সংযোগের কথা, রেল সংযোগের কথা, নতুন বাস সার্ভিস, নানান কয়েকটা প্রসঙ্গ এখানে এসেছে। তো এই বিষয়গুলো আমরা যতটা ভাবি, তার চেয়েও আরও একটা জিনিস যেটা এখানে এসেছে, সেটা আমি বলতে চাচ্ছি, এখানে উল্লেখ করতে চাচ্ছি, সেটা তিস্তার কথাও এসেছে, যেটা আমাদের বাংলাদেশের মানুষের ধারণা করে সবসময়, আর আজকে থেকে না, আগে থেকে, যে তিস্তার একটা সমস্যার একটা মানে গ্রহণযোগ্য, উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য, উভয় পক্ষে লাভজনক, উভয় পক্ষের সুবিধা যাতে হয় সেইভাবে এটার একটা লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো, সমঝোতে আসতে পারবো। সেই ব্যাপারে কিন্তু আমাদের এবার আশাহত হওয়ার কোনো ছিল না। আমরা ওই পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে গঙ্গা চুক্তি নবায়নের সব, সুতরাং এখানে নেগেটিভ যেটা উনি বলেন, যেটা ওনার সাথে আমি এই ব্যাপারে একমত। এইবার আমরা কোনো নেগেটিভ কোনো কিছু কিন্তু দেখি না, সবে আশার সঞ্চার আমাদের মধ্যে হয়েছে। এবং দুই নেতার মধ্যেই এই দুই দেশের সম্পর্কের সর্বদিক সব ইস্যুতে, যত ইস্যু আমাদের মধ্যে আছে, প্রতিবেশী তো অনেক ইস্যুই থাকে, সব ইস্যুতেই কিন্তু আমরা পজিটিভ আলোচনার মধ্যে পজিটিভ একটা রেজাল্ট আমরা দেখি, নেগেটিভ কিছু না। এবং এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কারণ এটা হয়েছে কেন, যখন দুই দেশের রাষ্ট্র প্রধানরা, সরকার প্রধানরা একে অপরকে বুঝতে পারেন, এক দেশের মানুষ যখন আরেক দেশের মানুষকে বুঝতে পারেন, এবং আপনার দুইটা দ্বিপাক্ষিক সম্পর্কের সুন্দর উষ্ণতা বাড়ানোর জন্য যে জিনিসটা দরকার হয়, শুধু আমার স্বার্থ না, আমার স্বার্থ রক্ষণের সাথে সাথে অপরের স্বার্থটা যাতে রক্ষিত হয়, সেই জিনিসটা আমার মনে রাখতে হবে। যখনই এই ইকুয়েশনটা হয়ে যায়, বুঝছেন, তখনই সেই সম্পর্কটা আর শক্তিশালী হয়, এবং ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় দেশ এবং মানুষের, জনগণের জন্য, দুই দেশের। তো এখানে আমরা সেটা লক্ষ্য করেছি, দুজনের মধ্যেই, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যেই এই সংবেদনশীলতা, তাদের ভিতরে বোঝাপড়া, এই একজন আরেকজনকে বোঝেন, এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে বুঝতেছেন, আমাদের মানুষকে ওনারা বুঝতেছেন, ওনাদের মানুষকে আমরা বুঝতেছি, এই বোঝাপড়াটা অনেক শক্তিশালীভাবে আমরা এবার প্রকাশ পেয়েছে তাদের কথাবার্তায়। যেটা ওনারা ভিশনের ব্যাপারে এসে বলেছেন, বাংলাদেশের 2041, ওদের 2047, এই দুই ভিশনের সমন্বয় করে যদি একটা সামগ্রিক লক্ষ্যে আমরা যেতে পারি, এই দুটো উদ্দেশ্য সামনে রেখে, তাহলে সেটা দুইজনের জন্যই শুভ হবে। এবং আমার মনে হয় ওনারা যে সমস্ত উদ্যোগগুলি নিয়েছেন বিভিন্নভাবে, এবং এই উদ্যোগের বা এই যে মনোভাবটা, এই ইচ্ছা শক্তিটা যদি কন্টিনিউ করে, তাহলে আমাদের যেরকম লাভ হবে, ভারতেরও লাভ হবে, এবং ভবিষ্যতে এই অঞ্চল, হ্যাঁ, এবং এই অঞ্চলটা হয়তো একসময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তির অঞ্চল, একটা শান্তিপূর্ণভাবে বসবাস করার পরিবেশ সৃষ্টি হবে। এবং তখনই কিন্তু শেখ হাসিনা আজকে এই যে সফরের যেই মূল জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাই, সেটা হচ্ছে এটা, ভবিষ্যতে শান্তির অঞ্চল এটা গড়ে তোলা। আপনাকে ধন্যবাদ। আপনি উইন উইন সিচুয়েশনের কথা বলেছেন, আপনি নতুন ডাইমেনশনের কথা বলেছেন, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এবং এগুলোকে বিশ্বাসও করছি। এবং মানুষের সাথে মানুষের নাগরিকের সাথে পিপল টু পিপল কন্ট্যাক্টের ব্যাপারটাও আপনি কিছুটা বলেছেন। আপনি কানেক্টিভ ব্যাপারে বলছেন, যে সেখানে উল্লেখ করি আমরা, যেমন রাজশাহী কলকাতা ট্রেন সার্ভিসের কথা এসছে, চট্টগ্রাম কলকাতা বাস সার্ভিসের কথা এসছে, তারপরে আপনার কন্টেইনার ডিপো সিরাজগঞ্জের কথা এসছে, অনেক কিছু, এবং মৈত্রী স্যাটেলাইটের কথা এসছে, ইত্যাদি ইত্যাদি, যেটা সাইফুল আলম নিজেও দেখে, এখানে 10টা সেক্টরে ওরা ঘোষণা দিয়েছে, 10টা সেক্টরে আমাদের সমঝোতা স্মারক, সমঝোতা স্মারক 7টা হয়েছে নতুন, 3টা পুরানো, বিশেষ করে যেটা গঙ্গার কথা বলা হয়। জি 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 জি, এইসব মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনি। না, একটা বিষয় স্পষ্ট, সেটা হলো যে এবার অনেকগুলো ঘোষণা এসছে, তার মধ্যে প্রথম ধরেন আপনি মেডিকেল ভিসার কথা এসছে,
তারপরে আপনি যেটা আপনি বললেন যে চট্টগ্রাম এবং কলকাতা বাস সার্ভিসের কথা এসছে, গেদে দর্শনা হলদিবাড়িয়া চিলাহাটি রেল সংযোগের কথা এসছে, রংপুরে ওদের একটি সহকারী হাই কমিশনের অফিস করবে সেটা আপনার সেটি এসছে। তারপরে আপনার আরেকটি বিষয় এসছে, সেটা হলো যে যেটির জন্য আমরা অপেক্ষা করছিলাম দীর্ঘদিন ধরে। ধরেন এটা তো সত্যি কথা যে 2011 সালে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের তিস্তা চুক্তি হবে, প্রায় হয়েই যাচ্ছিল। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন রায়, তিনি ঢাকা আসলেন। আমাদের একটা চিন্তার মধ্যে ছিল যে তিস্তা চুক্তি হয়ে যাচ্ছে, কারণ আমরা সবাই জানি যে আমাদের প্রায় 54টা অভিন্ন নদী আছে, নদীগুলোর ন্যায্য পানির হিস্যার একটা দাবি বাংলাদেশের জনগণের আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা বাস্তব। এবং আমরা জানি যে গঙ্গার সমস্যার সমাধান হয়েছে সবচেয়ে বড়, যেটা আমরা 25 বছর চিন্তা করেছিলাম, সেই চুক্তিটা 30 বছরের হয়েছে, যেটি এইবার নবায়নের কথা এসছে। তো পানির সমস্যা সব দেশই আছে। আমাদের তিস্তার যেটি উৎপত্তি আপনার হিমালয়, সেখান থেকে সিকিম, ভারত হয়ে বাংলাদেশ হয়ে এটি যাচ্ছে। তো তিস্তার চুক্তিটি আমরা 2011 সালে প্রত্যাশা করেছিলাম। দীর্ঘদিন এটি আমরা নানাভাবে তোলার চেষ্টা করেছি বাংলাদেশের পক্ষ থেকে। ভারতের কী অসুবিধা আছে সেটাও আমরা জানি, যে পশ্চিমবঙ্গের একটা আপত্তির কারণে সেটা আর হয়ে ওঠেনি, তাদের পক্ষে পারা সম্ভব হয়নি। কিন্তু এবারে আমরা যেটি দেখলাম, মাত্র 24 ঘন্টার 2 দিন, যদিও আমরা বলি 2 দিনের সফর, কিন্তু মূলত 24 ঘন্টার সফরের মধ্যে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে একটা টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে। গতকাল আমি দেখলাম যে সেই কমিটিটি গঠন করা হয়েছে, তারা বাংলাদেশে আসবে এবং পানির এই যে নতুন ওই পুরনো বিষয়টা নতুন করে যাত্রা এবং সমস্যার সমাধানের এই যে সূচনা লগ্ন, আমি মনে করি যে এই সূচনা, এই সদিচ্ছাটা, এটাকে আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। এবং আমি মনে করি যে এটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক। তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে উদ্যোগটি আমরা লক্ষ্য করছি এটি, এবং এটা আমাদের প্রত্যাশা যে দ্রুত হোক, আমরা ন্যায্য পানির হিস্যার যে দাবি আমাদের, সেই চুক্তিটা, তিস্তার চুক্তিটা হোক, এটি আমরা দেখেছি। এর বাইরে আপনি দুটো জিনিস আমার জানার, নিশ্চয়ই আপনি জানেন যে নেপাল বাংলাদেশের মধ্যে যে বিদ্যুতের ব্যাপারটা, আমরা ভারতের গ্রিড ব্যবহার করতে পারবো, সে আলোচনা হয়েছে, সেটি আমরা জানি। তাছাড়া তো অনেকগুলো বিষয় তো আপনার আলোচনা হয়েছে, এবং ব্লু ইকোনমি, সমুদ্র, বিশেষ করে যেটা হলো যে ভারত বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে গবেষণার ক্ষেত্রে একটা নতুন আমরা অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। এবং সেটা আপনি দেখেন যে তারপরে যৌথ ক্ষুদ্র উপগ্রহ প্রকল্পে সহযোগিতার কথা বলেছে, তারপরে স্যাটেলাইট, তারপরে বাংলাদেশ ভারত যেটা আপনি বলছেন সবুজ অংশীদারিত্ব, এটা আমাদের কাছে নতুন মনে হয়েছে, এবং এটাকে এখন অস্বীকার করার কোনো উপায় নেই। এটা গ্রিন যে সবুজ অংশীদারিত্ব যে কথাটা বলা হচ্ছে, সেটা দারুণভাবে আমাদের মানে প্রয়োজন বলে আমরা মনে করি। তো এইসব ব্যাপারে আমার মনে হয় যে যৌথ গবেষণা যেটা ভারত এবং বঙ্গোপসাগর অনুষ্ঠিত হবে, সেটি আমাদেরকে, আমি মনে করি সমুদ্র অর্থনীতির কথা এসছে, এটাও খুব আমি মনে করি যে একটা বড় যেটা বলা, জি, এই ধারাটাও কিন্তু নতুন এসছে। তো আমার মনে হচ্ছে যে এই 1.5 দিনের সফরে আমরা অনেকগুলো 3টি পুরনো ইস্যুকে আমরা নবায়ন করেছি, যেগুলি কিন্তু আমাদের জন্য অতীব জরুরি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ মেয়াদ শেষ হয়ে গেলে তো আর চুক্তি থাকে না। তো সেই সময়টা চুক্তিটা নবায়নের যে কথা, এটাও কিন্তু একটা বড় ইতিবাচক দিক। দ্বিতীয় ইতিবাচক দিক আমি মনে করি অনেকগুলো বিষয়, যেটা হলো তিস্তার ব্যাপারে একটা কমিটমেন্ট, তারপরে আপনার বিশেষ করে মেডিকেল ভিসা চালু করা, কানেক্টিভিটি বাড়ানো, তারপরে আপনি হাই কমিশনের করা, তারপরে মানে সমুদ্র অর্থনীতি যেটা, সেটা সবুজ অংশীদারিত্ব, এই বিষয়গুলো, এবং ডিজিটালাইজেশন। এই সময়ে মানে 2024 সালে যখন আমরা বসে 2021, 2041, 2046, 47-এর স্বপ্ন দেখছি, এবং উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, লক্ষ্য, তো সেই জায়গাটা লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের এই কাজগুলো এখনই শুরু করা দরকার। আমার মনে হয় যে সেই কাজগুলো শুরু করার আমরা একটা ব্যাপক প্রস্তুতি, মৈত্রীর বন্ধন এবং সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, এটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ তো একা চলতে পারবে না, বাংলাদেশে এখন অনেক সমস্যা, ভারতও একা চলতে পারবে না। আমাদেরকেও তাদের যেমন দরকার, আবার তাদেরকেও আমাদের দরকার। আমরা বিচ্ছিন্ন হয়ে পাশাপাশি অবস্থান করে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কাজে এটা সহযোগিতার হাত
উভয় পক্ষকে রেখেই কিন্তু অগ্রসর হতে হবে আমাদের। এখন আমরা যেমন সীমান্তে হত্যার এই বিষয়টিও আমাদের একটা কনসার্ন বাংলাদেশের, আমরা এটাও আলোচনা সাপেক্ষে কিন্তু আমাদের সমাধানের দিকে অগ্রসর হতে হবে। আমাদের রোহিঙ্গা একটা অনেক বড় সমস্যা বাংলাদেশের, আমরা মনে করি যে এটিও আলোচনার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান অগ্রসর হতে হবে। সেক্ষেত্রে ভারত আমাদের অনেক ইতিমধ্যেই কিন্তু অনেক সমর্থন দিয়েছে, আমরা মনে করি সেই সমর্থনটা আরও জোরালো আরও শক্তিশালী হওয়া দরকার এবং কার্যকরভাবে হওয়া দরকার। আমরা ভারতের সেই সহযোগিতা চাই, কারণ মিয়ানমারের যে সংকট, এই সংকট তো বাংলাদেশের সংকট না, এটা মিয়ানমারের সংকট আমাদের উপর চাপিয়ে দিয়েছে। 10 লক্ষ লোককে, আপনি যে কথাটা সূচনা পর্বে বলেছেন, 10 লক্ষ লোককে বাংলাদেশের মতো একটি ছোট দেশ, আয়তনে ছোট দেশ, আয়তনে ছোট দেশকে 10 লক্ষ লোককে এখানে আশ্রয় দেওয়া, তাদের খাদ্যের যোগান দেওয়া, এটা একটা অসম্ভব ব্যাপার। পৃথিবীর বড় বড় দেশ আমরা যদি প্রস্তাব দিই যে আপনি 10 লক্ষ লোক নেবেন, কেউ নেবে? আমার মনে হয় না যে যারা খুব বেশি মোরালি করেন, মুরব্বিয়ানা দেখান, কেউই নেবে না। সেই ঔদার্য, সেই বড় ধরনের চিন্তা আমরা খুঁজে পাই না অনেক সময়। কিন্তু বাংলাদেশে কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সেই দায়িত্বটা নিয়েছেন। এখন এটা সুরাহা হওয়া দরকার, যত দ্রুত সুরাহা হবে ততই কিন্তু বাংলাদেশের জন্য মঙ্গল, এই অঞ্চলের জন্য মঙ্গল, পুরো অঞ্চলের জন্য মঙ্গল। না হলে এই অঞ্চলে আপনি দেখেন আমাদের এখন রাজনৈতিক সমস্যা হচ্ছে, অর্থনৈতিক সমস্যা হচ্ছে, সামাজিক সমস্যা হচ্ছে, নানা সমস্যায় আমরা শুধুমাত্র রোহিঙ্গার কারণে আমরা বিপর্যস্ত হয়ে পড়ছি। ওই একটা এলাকা আমাদের বিপর্যয়ের মধ্যে পড়ে এবং গেছে। আমরা সেখানে অবশ্যই আমরা ভারতের সহযোগিতা চাই, কার্যকরভাবে চাই এই সমস্যার সমাধানের লক্ষ্যে। না, সেখানে তো আমাদের ঐতিহ্যিক সংস্কৃতি থেকেই আমরা দেখাচ্ছি যে অতিথি পরায়ণ এবং অন্যকে আশ্রয় দেওয়া, অন্যর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে বা নিজের জীবন উৎসর্গ করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসব। দর্শক দেখছেন নিটোল টাটা 21 রাত। আজকের বিষয় মৈত্রীর বন্ধন। কথা বলছি দুই অতিথির সঙ্গে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এখন, বিরতির পর আবার আমরা ফিরে আসব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি নিটোল টাটা 21 রাত। আজকের হচ্ছে মৈত্রীর বন্ধন, আমাদের যেটা নিয়ে আলোচনা হচ্ছে মৈত্রীর বন্ধন। আপনার কাছে একটু আসছি আতিক সাহেব, অনেক বিষয় এসছে যেটি আমাদের সাইফুল আলম একটু আগে বলেছেন, যেগুলোর সাথে রাষ্ট্রের সম্পর্ক, মানে যেটি আনুষ্ঠানিক সম্পর্কের একটি ব্যাপার থাকে। দেখেন, এই মাত্র একদিনের সফর, আপনি 1.5 দিন বলেছেন, আমরা 24 ঘন্টা, 24 ঘন্টারও কম সময় গেলাম, 21 তারিখে বিকেলে, পরের দিন আবার সন্ধ্যা। সেখানে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী এবং অন্যান্য যারা ছিলেন সবার সঙ্গে দেখা, সবাই প্রোগ্রাম ছিল, সবার সঙ্গে, সবাই তার সঙ্গে দেখা করেছেন বা তিনি দেখা করেছেন। এটি কি একটা আলাদা গুরুত্ব বহন করে না? আপনার ডিপ্লোমেট ছিলেন, আপনি কি বলেন? না, অবশ্যই এগুলি খুবই গুরুত্বপূর্ণ। শুধু এগুলির আগেই আপনি ধরেন না কেন, আজকে যেটা নরেন্দ্র মোদী 3য়বারের মতন প্রধানমন্ত্রী হলেন, তার সরকার গঠনের অনুষ্ঠানে, শপথ গ্রহণের অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী গেলেন, যেটা আপনি বললেন যে 11 দিন আগে পিছে, যেটা আগে 2বার কিন্তু হয়নি। না, এইটা আসলে যে প্ল্যান ছিল আগে সরকারের, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাইরের সফরের বেলায় প্রথম ভারত উনি যাবেন, এটা আগে সিদ্ধান্ত ছিল এই জুন মাসের দিকে, তারপর উনি চীনে যাবেন। কিন্তু এখানে শপথ অনুষ্ঠানে ওনার এটা আগে ওনার হয়তো চিন্তা ভাবনা ছিল না যে শপথ অনুষ্ঠানে যাবেন, সেখানে দুটি উনি গেলেন। দেখেন, এত অল্প সময়ের মধ্যে এইটা মনে হয় না আমাদের প্রধানমন্ত্রীর এই 4র্থবারে এসে এতদিন প্রধানমন্ত্রিত্ব করলেন, আমার মনে হয় কোনোদিন এরকম ঘটেছে। আর এত অল্প সময়ের ভিতরে এতজনের সাথে আলাপ আলোচনা, যে জিনিসগুলি উনি বললেন, আমি সে বিষয়ে কিছু একটু টানতে চাই। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে, এখানে রোহিঙ্গা ইস্যু এসেছে, বিশেষ করে ব্রিক্সে, হ্যাঁ সীমান্ত হত্যা এসেছে, ব্রিক্সের কথা আসছে ওনাদের আলোচনায়, যেটা কয়েকদিন আগে সম্মেলন হলো, ব্রিক্সের নতুন বেশ কয়েকজন সদস্য নিল। আমাদের প্রধানমন্ত্রীও গিয়েছিলেন, কিন্তু আমরা এবার সদস্য হই নাই, যদিও আমাদের হয়তো একটা ধারণা ছিল যে সদস্য হতে পারে।
তারপর প্রতিরক্ষা, যেটা আমাদের ডিফেন্স কলেজের স্টাফ কলেজের সাথে আমাদের ডিফেন্স স্টাফ কলেজের একটা চুক্তি এবার সমঝোতা স্মারক হয়েছে, এমইউ। এক প্রতিরক্ষা ক্ষেত্র আলোচনা হয়েছে, পুলিশ বাহিনীর একটা প্রশিক্ষণের জন্য 350 জন, তারা বলছে 350 জন পুলিশ বাহিনীকে বেশ কিছু প্রশিক্ষণ দিবে, প্রশিক্ষণ শিবির হবে। এখন এই যে প্রতিরক্ষা সরঞ্জাম যেগুলি আর্মস এমিনেশন যেগুলো প্রোডাকশন হয়, সেখানে সেই ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। তো আসলে অনেক বিষয় শর্ট টাইমে আমার মনে হয় না কোনো বিষয় আছে যেটা বাদ পড়েছে দুই দেশের আলাপ আলোচনার মধ্যে, যদিও খুব সংক্ষিপ্ত সময়, কিন্তু এটা আজকে 4-5 দিনের সফর হয় তাহলে বোঝা যেত। মাত্র একটা দিন, আগের দিন কিন্তু কোনো আপনি 21 তারিখে কিছুই না, সবাই 22 তারিখে সকাল থেকে শুরু করে আসা পর্যন্ত অবধি। তো এর ভিতরে এই রোহিঙ্গা ইস্যুতে যেটা আমি বিশ্বাস করি, এখনও ভারত আমাদের পাশে রোহিঙ্গা ব্যাপারে সবসময় ছিল, আগেও ছিল। এখন এখানে একটা প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে থেকে যায়, সেটা হচ্ছে ভারত কথায় না, এটা কাজে প্রমাণ করতে হবে। আজকে ভারত কাজে প্রমাণ করুক যে ভারত রোহিঙ্গা সমাধান চায়। আমার মনে হয় না 6 মাস লাগবে। বিশেষত আমি বলি, ভারত আজকে বলুক মিয়ানমারকে যে না, এর সমস্যার সমাধান করো। ভারতের অতটুকু ইনফ্লুয়েন্স মিয়ানমারের উপর আছে। আজকে ভারত এবং চীন এই দুটো দেশ সম্মিলিতভাবে বলুক মিয়ানমারকে যে আমরা উই ওয়ান্ট টু সি দিস ইস্যু রিজলভ, দেখবেন যে কত সহজ হয়ে যায়। তো আমি সেটা বিশ্বাস করি এবার মাননীয় প্রধানমন্ত্রীর সফরের সময় তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ওই মনোভাবটা পরিবর্তন হবে আরেকটু। আমরা কিন্তু এই ধরনের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বঙ্গবন্ধুর সময় দেখেছি। বঙ্গবন্ধু এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে এই সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে সমস্যা মিটে যাচ্ছে। না, এখানে যেটা হচ্ছে মিয়ানমারের প্রশ্নে কিন্তু ভারত এবং বাংলাদেশের স্বার্থ অভিন্ন না। কারণ ভারতের এক ধরনের স্বার্থ আছে, বাংলাদেশের আরেক ধরনের অবস্থান। বাংলাদেশের অবস্থানটা হলো, সমস্যাটা হলো রোহিঙ্গায় যারা এসছে এটা, আর ভারতের সেখানে হলো যে আরাকান এবং চীন যে প্রদেশ, এইটা মিলে সেখানে তাদের অর্থনৈতিক ইনভলভমেন্ট। এইখানে একটা স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা কিন্তু আছে। সেটাও আমরা অনেক সময় দেখেছি যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ, যেটা মৈত্রীর বন্ধন, যেটা আজকের আলোচনার বিষয়, আপনি দেখবেন যে অনেক সংকট কিন্তু আমরা উত্তরণ করে এসেছি। 3 বিঘা করিডোরের কথা নিশ্চয়ই আপনার, স্থল সীমান্ত যেটা দীর্ঘদিন অমীমাংসিত ছিল, এবং এটা নিয়ে বাংলাদেশে অনেক রাজনীতি হচ্ছে, সেটার কিন্তু সমস্যার সমাধান হচ্ছে। আপনি দেখেন সমুদ্র যে আইন, সমুদ্র সীমা নির্ধারণের এটি কিন্তু সমাধান হচ্ছে, এবং সেই সমাধান আন্তর্জাতিক ক্ষেত্রে যেটি হয়েছে, ভারত কিন্তু চমৎকারভাবে সেটি গ্রহণ করেছে, এবং এখানে কোনো সংকট কিন্তু সৃষ্টি হয় নাই। এর বাইরেও অনেক ক্ষেত্রে কিন্তু আপনি কানেক্টিভিটির ব্যাপারে দেখেন, আজকে ভারতের সঙ্গে যে কানেক্টিভিটি, যে বন্ধন যোগাযোগের ক্ষেত্রে আমাদের সৃষ্টি হয়েছে, এটি কিন্তু আমরা 10 বছর আগেও কিন্তু চিন্তা করি নাই, 15 বছর আগেও কিন্তু চিন্তা করি নাই। আপনি টোটাল ভারতের সঙ্গে কানেক্টিভিটিটা একটা বিরাট ব্যাপার। আপনি দেখেন বিদ্যুতের কথা এখানে এসছে, বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে যে সহযোগিতার ক্ষেত্র, বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা, বিদ্যুৎ আনার ক্ষেত্রে সহযোগিতা, এই বন্ধনগুলো কিন্তু অটুট আছে। এখানে কোনো সমস্যা, এগুলো অনেক বড় ব্যাপার রাষ্ট্রীয় পর্যায়ে। আমরা বললেই সব সমস্যার সমাধান আমরা কিন্তু দিতে পারবো না, কিন্তু আমাদের এটাও ঠিক যে আমাদের একটা প্রত্যাশার জায়গা আছে। ভারত আমাদের 71 সালে যা করেছে, তখনই কিন্তু আমাদের প্রত্যাশাটাকে তারা অনেক বড় করে দিয়েছে। 1 কোটি মানুষকে সেই সময় আশ্রয় দেওয়া, খাওয়ানো, তারপরে সমস্ত যুদ্ধের সমস্ত সহযোগিতা করা, মুক্তিবাহিনীকে সহযোগিতা করা, তাদের সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করা, যুদ্ধে আমাদের সঙ্গে অংশগ্রহণ করা, আমার নেতৃত্ব দেওয়া, তো সব কিছু মিলে বহির্বিশ্ব আমাদের সম্পর্কে, এবং আমরা অনেক সময় আমরা হয়তো রাজনৈতিক কারণে কথা বলতে পারি, কিন্তু এটা তো সত্য যে আমাদের পরীক্ষিত বন্ধু হিসেবে কিন্তু ভারত তার প্রমাণ রেখেছে, এবং সেটা 71-এ করেছে। এখন খুব এই কথা বলি, সাধারণ মানুষের হয়ে আমি একটা কথা বলি। আপনি কানেক্টিভিটির কথা বলেছেন, হ্যাঁ আমিও জানি যে কানেক্টিভিটির ক্ষেত্রে এবারের সফরে অনেক কিছু এসছে। ভিসা সেখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে নাকি? ভিসা প্রাপ্তির ব্যাপারটি, ভিসার প্রাপ্তির ব্যাপারে যদিও এবারে ইমিডিকেল ভিসার এসছে, বাংলাদেশ থেকে অধিকাংশ কিংবা টুরিস্ট হিসেবে সর্বোচ্চ সংখ্যক কিন্তু ভারতে যায়, এবং ভিসাও কিন্তু আপনি যদি পরিসংখ্যান দেখেন যে ভারতের ভিসাই বেশি দিচ্ছে। কখনো কখনো ভিসার সমস্যাগুলো মারাত্মকভাবে প্রকট। একসময় আপনার নিশ্চয়ই মনে আছে যে মধ্যরাতে গিয়ে লাইন দিতে হতো পাসপোর্ট জমা দেওয়ার জন্য,
এবং পাসপোর্ট আনানোর জন্যই একটা দুর্বিষহ ভোগান্তি কিন্তু ছিল। এটা অস্বীকার করার, হয়রানির শিকার কিন্তু বাংলাদেশিরা হয়েছে। আবার ভারতের পক্ষ থেকে বলা হয় যে ভারত থেকে যখন বাংলাদেশে যারা আসবে তাদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু নানা রকম হয়রানির মুখোমুখি হতে হয়। আমার মনে হয় এই জিনিসটা আরও সহজ করা দরকার। আমরা অনেক সময় 6 মাসের ভিসা, 10 দিনের ভিসা, 1 বছরের ভিসা, অন্যান্য দেশ যদি 5 বছর 10 বছরের ভিসা দিতে পারে, ভারতের সেক্ষেত্রে 5 বছর 10 বছর ভিসা ভারত বাংলাদেশ এখানে চালু হবে না। এটা আমাদের প্রত্যাশা, কিন্তু করবে কি করবে না সেটা তাদের সরকারি পর্যায়ে। এই মেডিকেল ভিসা যে চালু করলো এটা কিন্তু আর আগে থেকে ওদের প্ল্যান, এটাই ভিজিট না, ভিজিট ছাড়া আগে থেকেই হচ্ছে, এটা আগে থেকে প্ল্যান ছিল ওদের করার। আমার মনে হয় যে হয়তো 2-1 মাসের মধ্যে এটা শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ যেটা বলতেছিলাম তখন রোহিঙ্গা ইস্যু ছাড়াও, এই মুহূর্তে যেটা আমি মনে করি ভারতের ব্রিক্সে আমাদের যেই সাহায্য সহযোগিতা বা আমাদের সমর্থন দিবে, অবশ্যই সমর্থন দেবে, সেটা কঠিন কিছুই না। রোহিঙ্গার অনেক কঠিন কাজ রোহিঙ্গা ইস্যুটার সমাধান করা। সীমান্ত হত্যার ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। সেটা হচ্ছে সীমান্ত হত্যা অনেকবারই কিন্তু দুই দেশের আলোচনা হয়েছে, কিন্তু আলাপ আলোচনায় সবাই চাচ্ছে যে একদম শূন্যের কোঠায় যাতে সীমান্ত হত্যা নেমে আসে। এটা কিন্তু তাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা। এখন আমার যে অনুভূতি এই ব্যাপারে, যে সীমান্ত হত্যাটা আমরা কিভাবে শূন্যের কোঠায় নিয়ে আসব। একটা মানুষ, আমি এখানে বুকে গুলি করে দিলাম, মারা গেল, আমি যেটা এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে গুলি না করে উপায় নাই, সেই ক্ষেত্রে যাতে মারা না যায় এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, বা পারতপক্ষে গুলি না করে ওই যে উদ্ভূত সমস্যা থেকে উত্তরণ করা যায় কিনা, এটা আমাদের চিন্তা করতে হবে উভয় পক্ষের যারা ওইখানে সীমান্তে নিয়োজিত আছে বাহিনী। আর দ্বিতীয়ত হচ্ছে এটা করতে যে আমরা এমন কিছু করব না, এটা ছাড় দিব না যাতে দুই দেশের নিরাপত্তার হুমকি হয়েও দাঁড়ায়। বিশেষ করে সন্ত্রাসবাদ, যেটা আলোচনা হয়েছে, এবারও সন্ত্রাস জঙ্গিবাদের ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশের মতো জিরো টলারেন্স ভারতও চায়, সুতরাং আমরা এইটাও অ্যালাউ করবো না সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কোনো দেশেই না। এবং এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেই স্ট্রিক্ট মেজার উনি নিয়েছেন, আমরা কিন্তু অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে আছি। ভারতে মনে করি যে একটা সময় বিশেষ করে বিএনপির যখন ক্ষমতাসীন ছিল, সেটার সময় ভারতের উত্তর পূর্বাঞ্চল ঝুঁকিপূর্ণ ছিল নিরাপত্তার প্রশ্নে ভারতের। এটা আমরা অনেক সময় যখন কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছি কিংবা আমাদের ভারতীয় সাংবাদিক বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি, তারা কিন্তু এই কথাটা বলেছে যে খুবই ঝুঁকিপূর্ণ ছিল সেই পরিস্থিতি। উত্তর পূর্বাঞ্চল এখন তো সেটা নাই, বর্তমান সরকারের আমলে সেটাকে একেবারে শূন্যের কোঠায় নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা তো মনে করি যে এটাও কিন্তু বাংলাদেশের একটা বলিষ্ঠ অবস্থান, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি দেখেন যে সীমান্ত হত্যার ব্যাপারেও কিন্তু আমরা বহুবার আলোচনা করেছি, কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছি, সাংবাদিক বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি। তারা তাদের অফিসিয়ালদের ভাষণ দিয়ে যেটা বলার চেষ্টা করেছে সেটা হলো যে অনুপ্রবেশ ঘটে কিংবা চোরাচালানি কিংবা গরু পাচার ইত্যাদি ইত্যাদি কারণে অনেক সময় এই ঘটনাগুলো ঘটে যায়। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল এরকম যে আসলে গুলি করলেই তো সমস্যার সমাধান হয়ে গেল, যেটি আদিবাই চমৎকারভাবে বলছেন যে একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে মানুষের প্রাণহানি না ঘটে ওই জায়গাটা রোধ করা যায়, চোরাচালানি সমাধান করা যায়। আমি যদি আজকে একটু পাল্টা প্রশ্ন করি যে আপনি চোরাচালানির কথা অধিকাংশ সময় বলা হয়েছে, পণ্য কি আসা যাওয়া করছে না? করছে। আপনি গুলি করে বছরে যদি 5 জনও মারা যায় আমার গুলিতে, কিংবা 10 জনও মারা যায়, 20 জনও মারা যায়, চোরাচালানি কি বন্ধ করা গেছে? পণ্য আসা যাওয়া এটা কি সত্যিকার অর্থে বন্ধ করা গেছে? যাচ্ছে তো না। তাহলে মৃত্যুটাই তো একমাত্র পথ না চোরাচালানি বন্ধ করা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা। আমাদের দ্বিতীয় চিন্তা ভাবনা যেতে হবে যাতে এটি একেবারে যতটা মিনিমাইজ করা যায়। এটি একটি আমার মনে হয় এই জায়গায় আপনিও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে 21 তারিখ এবং 22 তারিখ নয়াদিল্লিতে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, আপনি রাষ্ট্রপতি ভবনেও ছিলেন, সম্বর্ধনা অনুষ্ঠানে প্রেস কনফারেন্সও আমরা প্রত্যক্ষ করেছি। এবং সেখানে ভারতের 3 জন কূটনীতিক যারা বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন, পঙ্কজ শরণ, আপনি পিনাক রঞ্জন এবং রিভা গাঙ্গুলি, আরো 2-4 জন ছিলেন। ডিফেন্স এখানে অনেকদিন দীর্ঘদিন এখানে ছিলেন, তার সঙ্গে আমরা অনানুষ্ঠানিক আমরা ব্রেকফাস্ট মিটিংয়ে ছিলাম। তো সেখানেও কিন্তু তারা কিন্তু বলেছে যে সম্পর্কটা একটা চমৎকার জায়গায় নিয়ে এসছেন
মোদী সরকার এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষ থেকে। এখন ওনার তৃতীয় দফায় এবং বাংলাদেশের এই চতুর্থ দফায় এই সম্পর্ককে আরও দৃঢ় করা এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এইবার অন্তত বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে এবং সেই সুবিধাটা আমাদের গ্রহণ করতে হবে। এটা অনানুষ্ঠানিকভাবে একটা আলোচনা আপনার কথাটাকে একটু সংযোগ করব। আসলেও তাই, আমরা দিল্লি প্রেস ক্লাবে গিয়ে দেখেছি যে সাংবাদিকদের যে সাধারণত অন্যান্য সময় যে কথা হয়, এবারে কিন্তু আমার কাছে যাদেরকে চিনি মনে হয়েছে আমরা একটু অনেকটাই আশাব্যঞ্জক একটা জায়গায়, যে একটা ভালো জায়গায় আমরা যাচ্ছি। এবং ডিপ্লোম্যাটদের কথা যেটা বলে না, সবাই কিন্তু আমাদের এখানে দায়িত্ব পালন করে গেছেন, আমাদের এটা বুঝেন সেন্টিমেন্টটা তারা অবহিত করা। ওই ডেপুটি হাই কমিশনার ছিলেন, সম্পর্কের মানে সুবাতাস বসছিল। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এদেরকে অনেক সময় মনে করেছি যে হয়তো আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি বাধা বলবো না, একটু দ্বিমত করেন হয়তো। এবারে কিন্তু আমরা দেখেছি সবার খোলা মন ছিল, এবারে খোলা মন। আমরা তো ওরা তো কে সবাই আমাদের বন্ধু, পুরনো বন্ধু হিসেবে পিনাক রঞ্জন চক্রবর্তী স্ত্রী সহ এসছেন, পঙ্কজ সরণ, রিবাদাস গাঙ্গুলি, নাড্ডা যখন এখানে ব্রিগেডিয়ার ছিল, পরে মেজর জেনারেল হয়েছে, এরা কিন্তু খোলাভাবে আমাদের সাথে কথা বলেছে। এখন সেখানে কোনো রকম কোনো ডিপ্লোম্যাটিক যে চতুরতা বলবো আর কি থাকে না, আপনি ডিপ্লোম্যাট ছিলেন, আপনি ক্ষমা করবেন আমাকে, সেটা ছিল না। এবং প্রত্যেকেই কিন্তু এই যে যেটি সাইফুল আলম সাহেব বললেন, এটি কিন্তু আমাদের জন্য আমার মনে হয়, এবং আমাদের জন্যে শুধু না, আমি মনে হয় আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন সবার জন্যই একটি সুন্দর প্রাপ্তি হবে, যে কতখানি খোলা মন এবং কতখানি সুন্দর। আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা খোলা মন কতটা। তারা এই পর্যন্ত বলেছে যে বিজেপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করত, তাহলে যেই প্রেক্ষাপটটা তাদের অবস্থানে থাকতো, তার চেয়ে এবার আমরা মনে করি যে তারা মনে করে যে না, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের যে কমিটমেন্ট, সেটা রক্ষা করার ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক অবস্থানে তারা বাংলাদেশ রয়েছে, এরকম মনোভাবও তো কিন্তু তারা মানে জানিয়েছেন আমাদের। তো আমরা মনে করি যে না, এইবারের যে বৈঠকটা, এই বৈঠকের মধ্য দিয়ে আমাদের যে বন্ধুত্বের বন্ধন বলেন, রক্তের বন্ধন বলেন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই সরকারের আমার মনে হচ্ছে সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে। দুই সরকার প্রধানেরও ব্যক্তিগতভাবে ওনাদেরকে চমৎকারভাবে বুঝেন। কারণ আপনি দেখেন 15 বছর তারা দুই দেশের সরকার পরিচালনা করেছেন, এবং এর মধ্যে বহুবার দেশের বাইরে তাদের সাক্ষাৎ হয়েছে, বহু স্পর্শকাতর ইস্যু তারা কতবার যেন বললেন, সমাধান করে 10 বার, বহুবার তারা বৈঠক করেছেন, কথা বলেছেন, 11 বারের বেশি। তো সেই জন্যে আমার মনে হয় যে অনেকগুলো বিষয়গুলো সহজ, এবং এই যে এই যাত্রাটাকে যত বেশি আরো কার্যকর করা যাবে, আমরা তত বেশি এর থেকে সুফলটা নিতে পারবো। আতিক সাহেব, আপনার কাছে বলছি এই কারণে, এই যে কথা সাইফুল আলম সাহেব বললেন যে দেখা হতে হতে একটা ব্যক্তিগত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়ে যায়, অকৃত্রিম বন্ধু বলি, সেই সম্পর্কটার তো আপনিও ডিপ্লোম্যাট ছিলেন, এই সম্পর্কটা তো আসলেই খুব কাজে লাগে, একটু বাড়তি কাজে লাগে। অবশ্যই সেটা একটু শুনি আপনার কাছে। আসলে একটা জিনিস লক্ষ্য করেন পীযূষদা, আমরা যদি ওনাদের কথোপকথন বা আমাদের দুই প্রধানমন্ত্রী ওইখানে যে ভাষণ দিয়েছেন, কথাবার্তা বলেছেন আপনি যখন ছিলেন, তার পরবর্তী পর্যায়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর যেই সাংবাদিকদের যে কথাবার্তা বলেছেন আলোচনার সময়ে, সেখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট যে এইবারের ভিজিটটা, এবারের সফরটা পারস্পরিক যেই বোঝাপড়ার, সেখানে স্বচ্ছতা ছিল, অনেকটা স্বচ্ছ ছিল, এবং এই স্বচ্ছতার কারণে উভয়ের স্বার্থ কিভাবে সংরক্ষণ করে উন্নয়নের অংশীদারত্বের মাধ্যমে আমরা দুটো দেশ একসাথে এগিয়ে যেতে পারি, সেই ইচ্ছা শক্তিটা আমরা লক্ষ্য করেছি দুই প্রধানমন্ত্রীর ভিতরে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনি, তাদের ভাষণ থেকে আমরা যদি বুঝি, তাহলে তারা যেটা বুঝেছেন এতদিনে, হয়তো আগেও বুঝে থাকতে পারেন,
কিন্তু আমরা মানে প্রধানমন্ত্রী অনেকবার, আমরা মনে হয় 11 না 12 বার ভারত সফরে গেলেন, এটা আগে লক্ষ্য আমরা করি নাই। সেটা হচ্ছে কাকে উপেক্ষা করে নয়, ভারত বাংলাদেশকে উপেক্ষা করে, পারস্পরিক শ্রদ্ধার ব্যাপার। হ্যাঁ, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা, বুঝছেন, এই জিনিসগুলি আমরা দেখেছি উভয় নেতার ভিতরে এবং ওনাদের মধ্যেও, এবং দুজনই আগ্রহী কিভাবে এই দুটো দেশের মানে দুটো দেশকে উন্নত, সমৃদ্ধিশালী এবং শান্তিপূর্ণ করা যায়। দুজনের সব এই উদ্দেশ্যটা আমরা লক্ষ্য করেছি। আর একটা অন্য বিষয়ে একটু আলাপ করব। জি বলেন। যেটা আমরা কালকে থেকে আজকে পর্যন্ত কিছু গণমাধ্যমে দেখতে পাচ্ছি, যে তিস্তা চুক্তি নিয়ে বা গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে পশ্চিমবঙ্গের যে রাজ্যে যারা আছেন তৃণমূল কংগ্রেস তারা কিছু বোধহয় তারা পার্লামেন্টে পর্যবেক্ষণ বলেছেন, পর্যবেক্ষণ করছেন। তাদের একটা আপত্তি আছে, তাদের আপত্তি আছে যে আগেও ছিল যে গঙ্গা চুক্তির সময়ও তাদের উপেক্ষা করা হয়েছে, এবং ভারতের কেন্দ্রীয় সরকার যে অর্থ তাদের দণ্ড দেবে বলেছিল সেই অর্থ ছাড় করে নাই। এটা তৃণমূল কংগ্রেসের ধারাবাহিক একটি অভিযোগ, এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এই সংক্রান্ত চিঠি ভারতীয় প্রধানমন্ত্রীকে লিখেছেন। তাহলে এই যদি হয় মনোভাব, তাহলে কি তিস্তা চুক্তির ব্যাপারে যে টেকনিক্যাল কমিটি আমাদের এখানে পাঠানো হচ্ছে খুব শিগগিরই, বা গঙ্গা চুক্তির যে নবায়ন, সেগুলি বাস্তবায়নে কোনো বাধা সৃষ্টি হতে পারে? একটা ব্যাপার হলো যে তারা বলছে যে নবায়নের ব্যাপারে, গঙ্গার নবায়নের ব্যাপারে তারা জানে না। তিস্তার ব্যাপারে যে কমিটমেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন সে ব্যাপারেও তাদেরকে অন্ধকারে রাখা হয়েছে, এবং তারা এটি আপত্তি জানাবেন, ইতিমধ্যেই পার্লামেন্টে বলেছেন এবং পরেও বলবেন। তো এখন ভারত যেই নীতিতে চলে, আমাদের একটা ভয় হয় যে 2011 সালে যেটি হয়ে যাওয়ার কথা সেটা তো পশ্চিমবঙ্গের কারণেই আমরা যতদূর জানি যে আটকে গেছে সেই সময়। এখন ভারত সরকার যখন প্রধানমন্ত্রী একটা কমিটমেন্টে অগ্রসর হয়েছেন, নিশ্চয়ই আমরা জানি না যে আসলে কতটা তাদের মধ্যে আলোচনা হয়েছে অথবা আইনগত কি ভিত্তি আছে। আমাদের এতটা ঘরের দরজার ভিতরে উকি মারার কথা আমরা এই আপনি এখানে একটা বিষয় উল্লেখ না করলে কিন্তু আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। সেটা হলো যে তিস্তার ব্যাপারে কিন্তু চীনের একটা আগ্রহ আছে, এবং চীন সরকারও বলেছে যে তারা এখানে তিস্তা একটা প্রকল্প করতে চায়, এখানে ড্রেজিং করে পানি রেখে সফর করে এসছে। তো তাদের, আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনও যাবেন, তাহলে তার আগে ভারত সফরে আমাদের তিস্তার ব্যাপারে যে কমিটমেন্ট, এবং ভূ রাজনৈতিক কারণে এই তিস্তাটা কিন্তু চীনের কাছেও অনেক গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে। তো সেক্ষেত্রে আমরা চাইব যে ভূ রাজনৈতিক কারণে এটা যেন পিছিয়ে না যায়, এই জায়গাটায় আমরা আমাদের বিশ্বাস এবং আস্থা রাখতে চাই। এটা একটা বড় এবং এই যে আস্থার কথা বললেন না, এটা আমাদের অবশ্যই রাখতে হবে। এবং আমার বিশ্বাস, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই ইস্যুটায় ভারত কোনো মতে সম্মত হবে না যে আমরা এই ইস্যুটা নিয়ে চীনের কাছে যাই এবং চীন এখানে আসুক, সেটা চাবে না। সুতরাং এটি অবশ্য আমাদের জানার কথা না। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আমরা এটাও মনে করি যে তিস্তার পানি বন্টনের যে চুক্তির কথা আমরা বলছি, সেটা কোনো প্রকল্প, সেটার বিকল্প হতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা। পানি বন্টন হচ্ছে আমাদের চাহিদা, কিন্তু কোনো ভিন্ন প্রকল্প এটার কোনো বিকল্প হতে পারে না। ওটা সংরক্ষণের একটা প্রকল্প, কিন্তু এইটা চাহিদা যেটা পানি ওখান থেকে আসে, পানি যদি না আসে আপনি কি সংরক্ষণ করবেন? সুতরাং এটা চীনে তো আপনাকে কিছু করতে পারবে না আলটিমেটলি, এটা ভারতের সাথে আমাদের সমঝোতা যেতে হবে। এবং আমার যতটুকু ধারণা, যে জানি না, যেটা আপনি বললেন, হয়তো বর্তমান ভারত সরকার পশ্চিমবাংলা সরকারের সাথে এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা করেছে কিনা, ইঙ্গিত দিয়েছে কিনা যে আমরা এই বক্তব্য দেব। এখন রাজনৈতিক ক্ষেত্রে একটা জিনিস হয়, আবার যখন ডিসিশন মেকিংয়ে যায় তখন কিন্তু অন্য জিনিস হয়। এটা হয়তো আলোচনার অনেক সময় আছে, মাত্র তো টেকনিক্যাল কমিটি হবে, টেকনিক্যাল কমিটি কাজ করবে, তবে একটা কথা অনেক সময় আমি মনে করি কি যে এটি যতই আমার আন্তরিক বন্ধুর ঘর হোক না কেন, জানালা দিয়ে বাড়তি উকি মারার তো প্রয়োজন আমাদের নেই। এটা তাদের সমস্যা, তাদের ম্যাটার, আমরা আমাদের প্রাপ্তি চাই। তাদের সমস্যাটা বুঝতে হবে বিশেষদা, আমরা আমাদের চাই সেটা না, ওদের সমস্যাটা নিরসন করে। আপনি জানেন গতবার যখন ওই যেটা আগেই তিস্তার একটা চুক্তি কিছু হয় অবস্থা, তখন মমতা ব্যানার্জির যে পদক্ষেপটা, পশ্চিমবাংলার পদক্ষেপ, তার পরবর্তী পর্যায়ে কিন্তু এই ইস্যু নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আলাপ করেছেন,
দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, ওদের সাথে আলাপ হয়েছে। সুতরাং আমরা তখন ধারণা করছি আমাদের মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর একটি আলাদা বৈশিষ্ট্য, যেটি হয়তো তিনি তৈরি করে নিতে পারেন, সবাইকে আপন করে নেয়া, এক্স্যাক্টলি বন্ধুত্বের ব্যাপার, এক্স্যাক্টলি এটি যেখানেই যাচ্ছেন তিনি সবার সাথে কিন্তু না ব্যারিয়ার থাকবেই। আপনার করিডোর হস্তান্তরে ব্যারিয়ার ছিল, ভারতের সংবিধান সংশোধন করতে হয়েছে, সেজন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু তারা সংবিধান সংশোধন করেই কিন্তু হস্তান্তর করেছে। আমরা আশাবাদী প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো তারা করবে। হ্যাঁ, আমরা আশাবাদী করতে হবে, আসবে। আমরা আশাবাদী যে তিস্তার সমাধান হবে। যেটা আপনি বললেন যে আমাদের বন্ধনটা হচ্ছে মৈত্রীর বন্ধন, সেই ৭১ মৈত্রী। ধন্যবাদ আপনাকে। একে আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রদূত, এবং জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল আলম। এই আশাবাদের কথা ব্যক্ত করেই আমরা আমাদের আজকের এই নিটল চাচা ২১শে রাতের সমাপ্তি টানতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্যে। দর্শক, এতক্ষণ দেখছিলেন নিটল চাচা ২১শে রাত। আজকের বিষয় ছিল মৈত্রীর বন্ধন। সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এইসব এবং অন্যান্য বিষয় নিয়ে আজকে আমরা কথা বলেছি। মৈত্রীর বন্ধন বলতে আমরা বাংলাদেশ এবং ভারতের অকৃত্রিম বন্ধুত্বের কথা, উদার বন্ধুত্বের কথা, প্রাণের বন্ধনের কথা, রক্তের বন্ধনের কথাই বলবার চেষ্টা করেছি, এবং সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে আজকে আলাপ করেছি। নিশ্চয়ই আপনারা শুনে ঋদ্ধ হয়েছেন, এবং আমরা তো বটেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।